শেখ মুজিবুর রহমান প্রশাসক হিসেবে ভালো ছিলেন আমি কখনোই মনে করতাম না, আর মনে করবার মতো কোনো কারণই তো ছিল না। শেখ হাসিনাটা জানা দরকার আছে, আমি মনে করি যে চোরের কাছে আবার কি জানবেন। ভালো মানুষ দু একটা ভুল করেছে সেটা জানার দরকার। এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন? আমি বলতে পারবো না, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না। এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো 1 শক্তি দড়, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বললো, কিন্তু সবকিছু বলবার পরেও আজকে 4 মাস একদিন হয়েছে না, 9 তারিখ তো, 8 তারিখে তারা সরকার করেছিল। এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে? ফজলুর রহমান ভাই বক্তৃতা করছিলেন, আমি কিন্তু খুব এনজয় করছিলাম, উনি খুব চমৎকার বলেন। আমি ওনাকে বলতে আগে এরকম শুনিনি। মাঝে একদিন ইটিভিতে তার সাথে টক শো হয়েছিল, সেদিন আমার মনে হয়েছিল যে তার কথা অনেক শোনার মতো আছে। সবই অবশ্য আমি একমত তা নই। যেমন উনি 5 আগস্টকে একটা বিপ্লব বলছেন, আমি বিপ্লব বলি না, কোনো বিতর্ক নেই। মানে বিপ্লব হবে সেরকম বিষয় যেটা একটা গুণগত রূপান্তর করে, অবশ্যম্ভাবী রূপে। বস্তুর বা বিষয়ের গুণগত পরিবর্তন না হলে সেটা বৈপ্লবিক পরিবর্তন নয়। তাছাড়া উনি যেরকম করে আলোচনাটা শুরু করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আগে আমি কারো কাছে এরকম করে শুনিনি। শেখ মুজিবুর রহমান প্রশাসক হিসেবে ভালো ছিলেন আমি কখনোই মনে করতাম না, আর মনে করবার মতো কোনো কারণই তো ছিল না। কিন্তু কোথায় কোথায় কিরকম করে তিনি ভুল করেছেন, এগুলো উনি ওনার পেশাদারিত্বের জায়গা থেকে যেভাবে বললেন, এটা আমাদের সংস্কারের জন্যও তো দরকার। ঠিক এরকম করে ধারাবাহিকভাবে যদি যান, তাহলে জিয়াউর রহমান সাহেব কি ভুল করেছেন, বেগম জিয়া কি ভুল করেছেন জানা দরকার। শেখ হাসিনাটা জানা দরকার আছে, আমি মনে করি যে চোরের কাছে আবার কি জানবেন। ভালো মানুষ দু একটা ভুল করেছে সেটা জানার দরকার, অথবা খুবই গড়পড়তা মানুষ হলে সেটা জানা দরকার। যাই হোক, যেহেতু সময় খুব নেই, আমি ফোকাসড হতে চাই। এজেন্ডা যেটা করেছেন সেই এজেন্ডার উপরেই কথা বলবো আমি, এবং এই এজেন্ডার আবার ক্লুটা ভালো করে বুঝিনি। আমাকে যে 2টো পেপার দেওয়া হয়েছে, এটার কোনটা আপনাদের অফিসিয়াল বক্তব্য সেটা মানে এটা পড়ে আমি বুঝতে পারিনি। তাহলে আমি প্রথমে যদি জিজ্ঞেস করি সংস্কার শব্দ নিয়ে আমরা কি বুঝি। সংস্কার এতই একটা বিশাল ব্যাপার, এটা মহাকাব্যের মতো, মহাসমুদ্রের মতো। আপনি দেশের সংস্কার করতে চান মানে কি? বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান? বাংলাদেশে একটা স্বর্গ রাজ্য বানাতে চান? বাংলাদেশকে খুবই ভালোবাসার জায়গা বানাতে চান? মানে বাংলাদেশকে গুণগত যত উন্নত জায়গায় দেওয়া যায় তাই চাই তো। সেরকম সংস্কারের স্বপ্ন তো আমাদের সবসময় আছে। আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার, তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল? সোনার বাংলা গড়ব, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। কিছুই তো হয়নি। আজও এই সংস্কারের কথাটা কখন আসছে? বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে, এটাকে আমি গণ অভ্যুত্থান বলি, এবং এই গণ অভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত, সৌকর্যময়, সুন্দর মনে করি। ও ব্যাখ্যা বিবরণ করে, অল্প, খুব বেশি কথা যাব না। এই অভ্যুত্থানটা যখন হয়, তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে, যাতে ওই যে কবিতা মনে পড়ে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। সবাই শুনেছেন না, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনই, ছাড়বেন না। আর্মির চিফকে ডেকে বলেন গুলি করতে থাকো, কত লোক বলে কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। দুইজনই বলেছেন গুলি যতই চালাই লাভ বলে, আর 4টা দাঁড়িয়ে যায়। দেখি সোজা কথা, দেখি আপনি আপনাদের অতীত দেখেন, আমাদের দেশের ইতিহাস, তবে ভারতবর্ষের ইতিহাস দেখেন, একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, বলছে পেছনে মৃত্যু, সামনে বাংলাদেশ। এগুলো আপনারা
টিভিতে দেখেছেন, অন্য জায়গায় দেখেছেন, এত বড় চেতনার উন্মেষ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে, আমি লেখাপড়াও যা করেছি যতটুকু আন্দোলন সম্পর্কে, এই রকম চেতনা আমি দেখিনি কোথাও। এই চেতনাটা কোত্থেকে আসে? একটা হচ্ছে সম্পূর্ণভাবে জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে, বীতশ্রদ্ধ হয়ে গেছে, এই জীবন চাই না। যেরকম উগান্ডার ছেলেরা বলেছে, আপোষ করতে করতে, নতি স্বীকার করতে করতে আমরা ঘেন্না ধরে গেছে জীবনের প্রতি, এইবার সাহস দেখাতে চাই। এইরকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে, আমরা এদের সামনে নতি স্বীকার করব না। আমার পাশে রিপন বসে আছেন, আমি আশা করি কিছু মনে করবেন না। দেশের সবচেয়ে বড় দল বিএনপি, এখন তো বটেই, তখনও ছিল, এবং অসাধারণ জনপ্রিয় দল। কিন্তু এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পরিবর্তন হয়ে গেল, সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেই, তারা সাইড দিয়ে চলে গেল। মানুষ অপেক্ষা করেনি, মানুষ দেখেছে এতদিন ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে, কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা, হয় তুমি নইলে আমি, তোমার জায়গা নাই এদেশে, ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল, তাই তো তারা জিতেছে। সেই জন্যই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে, এটাও কিন্তু কম কথা নয়। আর একটা বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার, এই পুরো আন্দোলনের মধ্যে এই যে যেরকম করে স্লোগান দেখেছেন না, জেনজি, মানে একটা ইন্টারন্যাশনাল স্লোগান। জেনজিটা কি? ওরা অনেক ছবি বানিয়েছে, অনেক ভিডিও বানিয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে, হয়তো অনেকে আপনারা দেখেছেন। এই জেনজি আমাদের আগের জেনারেশনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। ওদের দেশে করে 20 বছর পরে বা 25 বছর পরে কি 15 বছর পরে একটা জেনারেশনকে স্টাডি করে। এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের তফাতে, মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে পরিবর্তন হয়, তার মধ্যে গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয়, সেগুলো স্টাডি করে। এই জেনারেশন বাংলাদেশেই দেখেন, এরা যে আন্দোলনটা করেছে, এইটা ট্র্যাডিশনাল না, এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না, এদের কর্মসূচির যে ডিক্লারেশন, সেই কর্মসূচির যে ভাষা, সেগুলো আলাদা। এবং সেই জন্যে সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারেনি এটা কোথায় যাচ্ছে। শেখ হাসিনা তো প্রথম দিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, এটা কোনো ব্যাপার নেই, এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে, ঘুরে এসে বলেছেন সব সেটেল করবেন, কিন্তু ততদিনে যে সব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই পারেনি। এই যে 6টা-7টা নেতাকে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে গেল, হারুন, বিরাট, মাস্তান ইত্যাদি ইত্যাদি, যাই হোক বলার দরকার নেই। ওরা মনে করলো এরকম করে খাওয়ালে আর মারধর করলেই বন্ধ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু বদলালো না। দেখলেন যে কিরকম করে তারা বেকুব বলে গেল, যে এদের কাছে পরাজিত হতে হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো, আমি বলছি এই বৈশিষ্ট্য স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই। কিরকম? আবার বলছি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল তো, সেই বাংলা আবার করতে চাই। আর সেই বাংলা যদি গড়তে চান, তাহলে কি করা দরকার? সেটাই হচ্ছে সংস্কার। রাজনৈতিক দলগুলো যখন লড়াই করেছে, আমরা যখন লড়াই করেছি, সেই লড়াইয়ের সময় আমাদেরকে জনগণ প্রশ্ন করেছেন, এই লড়াই করে হবে কি? এর বদলে বি আসবে, আবার রিপিটেশন অফ দি ওল্ড অর্ডার। এটা তো আমরা চাই না, আমরা এরকম পরিবর্তন চাই না। আমরা তাদেরকে বলেছি, না, আমরা কেবল পরিবর্তন লড়াই করছি না, আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই, জনতার জীবনের পরিবর্তন করতে চাই। ওরা আমাদেরকে কতখানি বিশ্বাস করেছে না করেছে তা আমি জানি না, কিন্তু তখন সংস্কারের কথা উঠেছিল, এবং সেই জন্য যে সব দলগুলো মিলিয়ে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। প্রত্যেকটা দল বা জোটের আলাদা আলাদা ছিল, তারপর এটা দেওয়া হয়েছে। কিন্তু সব কিছু গিয়ে ফোকাসড হয়ে গেল যখন এরা বললো নতুন বাংলাদেশ চাই। এতক্ষণ ধরে শুনছেন, ভালোই লাগছে হয়তো আপনাদের, কিন্তু এরপরে আমি যেগুলো বলবো তা আবার অত ভালো লাগবে না। লাগবে না কেন? আচ্ছা, সংস্কারের এখন কি পরিস্থিতি? আমরা যখন কর্মসূচিটা দিয়েছি, তখন কিন্তু আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল না। এই সংস্কার কারা করবে? আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে? তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে নাকি, কি জানি একটা এমন সরকার আসলো, বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো, বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো 1 শক্তি দড়, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বললো, কিন্তু সব কিছু বলবার পরেও আজকে 4 মাস 1 দিন হয়েছে না, 9 তারিখ তো, 8 তারিখে তারা সরকার করেছিল। এই 4 মাস 1 দিনের সংস্কার কতটুকু এগিয়েছে?
কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন? আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তুর। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরনো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্টও আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছে, আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। কি করতে পেরেছে ওই জায়গাতে? একটা আইজি চলে গেল, সেখানে আর একটা আইজি বসে দিলেন। মেবি ওই আইজি আগের চাইতে যোগ্য, সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4 জন ডিআইজি নাই, 4 জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার পড়ে। আমার কাছে মাঝে মাঝে, আমি যেমন একদিন যখন ডক্টর ইউনূস বললেন 1 মাস পরে যে 1 মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমার কাছে অবাক লাগলো। 1 মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে। আমি 4 মাস 1 দিন পরে বলছি, গুণগত একটা বিষয় দেখেন, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি, হ্যাঁ, একটা হচ্ছে কি, ভয়ে আছে লোকজন, ঘুষ যে খায় খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়। আবার এমন লোকের কাছ থেকে খায় মনে করে যে এটা একটা সিকিউরিটি আছে, টাকা দিলে। যদি রিপন কাউকে ঘুষ দেয়, কে তার বিরুদ্ধে অভিযোগ করবে? বিএনপি কেউ বললে তো কল্লা টিপে ধরবে না, অথবা অন্য লোকও যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছে, বলা যাবে না। মানে উনি করছেন তা বলছে। আমি বলছি যে এই রকম করে পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, দেখে শুনে করছে। অনেক অভিযোগ এরকম আছে, আমি সেগুলোর নম্য কথার প্রতি যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ না, 120 ডেজ দেন, 90 ডেজ দেন, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন যা সামনে আছে, সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন সেটাও দেখেন। কিরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে, সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো? স্যার, ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন, আনকনস্টিটিউশনাল রিফর্মস। আমাদের এই কমিটির মধ্যে ডক্টর কামাল আছেন, এইখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম আছেন, এইখানে আরো যারা কনস্টিটিউশন এক্সপার্ট তারা আছেন। কোনো একটা বিষয় বিতর্ক হলে ডক্টর ইউনূস কাউকে পার্সু করতে পারবেন? মানে গভর্নমেন্টের কাছে কেন দিলেন? আপনি তো এক্সপার্টের কাছে দেবেন, যিনি বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যৌক্তিক। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পোলে যায়, তার একজন সাউথ পোলে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে না সেকুলার কনস্টিটিউশন লাগবে, একজন বলবে রাষ্ট্রধর্ম রাখতে হবে, আরেকজন বলবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে নাকি। এইসব বিতর্ক হাজারটা আছে, আমি কিন্তু বলতে পারি। আমি মনে করি সময় বাড়াবার কোনো দরকার নেই। এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে কে? তাইলে এই যে প্যান্ডোরার বাক্স আপনি খুলে দিয়েছেন, এগুলোকে আবার বাক্সের মধ্যে মানে মিলে মিশে তৈরি করে ভরবেন, কে করবে? হু ইজ দ্যাট প্রাইম মুভার বলেন, অর দ্য নেগোসিয়েটর, আরবিটার, যাই বলেন, কাকে করবেন আপনি? এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নাই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছি, যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনাদের উনি কি বলেছেন? আমি একটা ভোট দিয়ে চলে যাব। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপর ভোট দিয়ে চলে গেলেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছেন, সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু আমি চলে যাবো। হি ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি। মাঝে মাঝে সমালোচনা করতে একটু বড় হয়ে বেয়াদবি করছি, কিন্তু কি করবো, পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাঠে বা 0। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনই, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি। আমি আমার বোঝার মতো করে বলি, পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট সাবজেক্ট। এইটা অন্য সাবজেক্টগুলোর মতো নয়। ইকোনমিক্সেরও 1000 রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি না। কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাব, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন না। পলিটিশিয়ান নর্মালি কোনো ডিফিটি মানেন না, কোনো হতাশা বলেন না, কোনো রকম না শব্দ তার মধ্যে থাকবে, মনে করবে ওকে দিতে কাজ হবে না। আর যে পলিটিশিয়ান অসুস্থ, যেমন আমি বলতে চাই না, কারণ আপনারা অসুস্থ মনে করলে আমার সাথে থাকবেন, কারণ আমি আজ আছি না কাল আছি কে জানে। এই জন্য পলিটিশিয়ানকে অনেক টাইট থাকতে হয় সব ব্যাপারে, টাইট লিপড, মেজার্ড,
কথাবার্তা যখন বলবেন, কাজগুলো যখন করবেন, তখন বুঝে শুনে করতে হবে। এখানে ফালতু আবেগের কিন্তু কোনো জায়গা নেই। আর এমন একটা জায়গায় আপনি এখন পৌঁছেছেন, এরকম একটা ট্রানজিশনের টাইম, যে এই ট্রানজিশনের টাইমে আপনার সঠিক নেতৃত্ব, দৃঢ় নেতৃত্ব এই জাতিকে সামনে নিয়ে যাবে। ইফ ইউ মেক আ মিস্টেক, দ্য হোল কান্ট্রি মেক্স দ্য মিস্টেক। তার মধ্যে পড়বে, তার কোনো বিকল্প তো নাই। এই কারণে এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল। অতএব জিনিসপত্রের দাম তো কমাতে পারেননি কিছু, আইন শৃঙ্খলা ঠিক করতে পারি, ঢাকা শহরে জ্যাম কিছু কমে নাই। এগুলো ব্যাপারে আমি ধরলাম বাদ দেন ভাই, যদি জিনিসের দাম না কমে, জ্যাম যদি থাকে তো ভোট করা যাবে। কিন্তু পুলিশ যদি ঠিক না হয়, সিভিল বিউরোক্রেসি যদি ঠিক না হয়, তাহলে ইলেকশন করতে পারবেন না। আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি? ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে। আর গণতন্ত্র রেস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচন সবাই গ্রহণ করবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে, সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে। এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতান্ত্রিক সৌধটা বানাতে পারবো।